এই সম্পর্কটাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চাইতে ওপরে নেওয়া যায় কিনা সেই নিয়ে আমরা আলোচনা করব, তাদেরও আগ্রহ আছে। আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে কিন্তু চীন সফরে আছেন, এবং উনি চীন সফরে যাওয়ার আগে কিন্তু বলছে আমরা অবশ্যই তিস্তা প্রকল্প নিয়ে কথা বলবো, এবং চীনের সাথে যেসব বিষয়ে আমাদের সম্পর্ক সেই সব বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কথা বলবো এবং সম্পর্ক আরেকটু উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি কিন্তু স্পষ্ট বলছেন তিস্তা প্রকল্পের কথা। চীন কিন্তু আমাদের সবসময় বিপদে পাশে ছিল, বিশেষ করে গত 20-30 বছরে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের যে কোনো দুর্যোগ বা যে কোনো বিষয়ে চীন সবসময় বাংলাদেশের পক্ষ ছিল। দেখেন, কোভিডের ইতিহাসটা কিন্তু চীনের অবদানটাকে কখনো প্রকাশ করা হয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। যখন ভারতকে 3 কোটি ভ্যাকসিনের টাকা দেওয়া হয়েছিল অগ্রিম, সেই অগ্রিম টাকার মধ্যে মাত্র 1 কোটি ভ্যাকসিন দিয়ে বাকি 2 কোটি ভ্যাকসিন কিন্তু ভারত বন্ধ করে দিয়েছিল। টাকাও ফেরত দেয়নি, আবার ভ্যাকসিনও দেয়নি। ঠিক সেই সময় কিন্তু মাত্র 1 সপ্তাহের নোটিশে চীন বাংলাদেশকে ভ্যাকসিন দিয়ে সহায়তা করছে। এই যে বর্তমানে যে জ্বালানি সংকট চলতেছে, হঠাৎ করে আপনারা জ্বালানির এত উন্নয়ন দেখলেন কেন? এই পেট্রোল পাম্পগুলোতে ভিড় কমে গেল কীভাবে? এখানেও কিন্তু চীনের বিশাল অবদান। চীন কিন্তু বাংলাদেশকে একদম জরুরি ভিত্তিতে জ্বালানি তেল পাঠিয়েছে। এই বিষয়গুলো দেখবেন, চীন কিন্তু ক্যাপাসিটি আছে, চীনের ক্যাপাসিটি আছে বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করার, এবং বাংলাদেশে যে বর্তমানে ব্যবসা বাণিজ্য আছে আমদানি রপ্তানি, সেখানে শিল্প কারখানায় চীনের অবদান কিন্তু অনেক। চীনের অনেক মেশিনারিজ আমরা ব্যবহার করি, চীনের অনেক র মেটেরিয়ালস আমরা ব্যবহার করি। এগুলো কিন্তু মাথায় নিতে হবে। আর ভারত যে ন্যারেটিভটা তৈরি করে চীন বিষয়ে বাংলাদেশের সম্পর্কে, সেখানে কিন্তু ভারত শুধুই তাদের স্বার্থ দেখে। ভারত একবার চিন্তা করে না যে বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ, তাদের একটা ভবিষ্যৎ আছে। তারা শুধু একপাক্ষিক ভারতের নিজেদের চিন্তা করে। তারা চিন্তা করে যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যাতে ভালো না হয়। তারা তিস্তা প্রকল্প করতে দিবে না, কিন্তু তিস্তায় বাঁধ দিয়ে পানি আটকা রাখছে। তিস্তা অববাহিকায় যে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ না খেয়ে মরতেছে, বর্ষাকালে আসলে মাঝরাতে এই বাঁধের গেটগুলো খুলে দেয় ভারত, এবং সেখানে মানুষের সব ঘর বাড়ি ফসল ভেসে যায়। তারপরে খরার সময় পানি আটকায় রাখে, খরার কারণে চাষবাস করতে পারে না। আবার তারা আবদার করে যে না, চীনকে আমরা এই প্রকল্প দিব না। কারণ কেন? চীন যদি আমাদের একদম সেন্সিটিভ এরিয়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কাজ করে, তাতে বলে তাদের প্রতিরক্ষা বিষয়ক কম্প্রোমাইজ হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, খুবই ছোট্ট দেশ। এই ছোট্ট দেশের যতগুলো জেলা আছে, 64 জেলার মধ্যে হচ্ছে 32টা জেলাই হচ্ছে সীমান্তবর্তী। এখন কি আমরা 32টা জেলায় কোনো উন্নয়ন কাজ করবো না? ভারতের নিরাপত্তার দিকে তাকায় থাকবো? ভারত যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে চারপাশে যে তাদের সামরিক ঘাঁটি বানাইছে, সেই ক্ষেত্রে কি তারা একবার বাংলাদেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করছে বা বাংলাদেশকে জিজ্ঞাসা করছে? তাহলে বাংলাদেশের ভিতরে এই 32টা জেলায় কোনো উন্নয়ন করতে গেলেই ভারত লাফালাফি করবে। এখন চীন যে সফরে গেছে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আমরা আশা করি এবং প্রত্যাশা করি তিনি তিস্তা প্রকল্প নিয়ে একটা ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবেন, এবং যেখানে আসলেই তিস্তা প্রকল্প করা উচিত। দেখেন, ভারতের বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার আসলো, আসামে অলরেডি বিজেপি সরকার আছে, মিজোরামে আছে, এখন ত্রিপুরাতেও ওরা জয়েন্টলি আছে। তাহলে এই যে চারোপাশে যে তারা আমাদেরকে ঘিরে ধরছে বিজেপি সরকার, তারা এখন করবে কি জানেন? তিস্তা একটা চুক্তি করবে, যেটা লামসাম চুক্তি। পদ্মাতে একটা লোক দেখানি চুক্তি আছে না, যেই চুক্তি সম্পর্কে স্বয়ং শেখ হাসিনা বলছে যে এই চুক্তি কোনো কাজের না, নতুন চুক্তি করতে হবে, নতুন নিয়মে করতে হবে। এখন তারা কিন্তু তিস্তা প্রকল্প আবার বিএনপিকে একটা ন্যারেটিভ তৈরি করায়, বিএনপিকে বলবে যে হ্যাঁ আমরা বিএনপির সাথে তিস্তা প্রকল্প করছি, এই ধরনের একটা ফেক একটা মানে আওয়াজ তুলতে পারে। কিন্তু এই তিস্তাতে ভারতের চুক্তির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিস্তা প্রকল্প, এবং সেটা অবশ্যই চীনকে দিয়ে করা উচিত। কারণ চীনের যে নদী ব্যবস্থাপনা, সেটা বিশ্বের 1 নম্বরে। তারা ওয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ, সেই ওয়াংহো নদীকে কিন্তু আজকে তারা সম্পদে পরিণত করছে। একদম সেম প্রকল্পই হচ্ছে তিস্তা প্রকল্প। সেখানেও যেভাবে বিভিন্নভাবে দুই পাশে নদীর বাঁধ দিয়ে এবং ওয়াটার স্টোরেজ ক্যানেল করে তারা ওয়াংহো নদীকে ব্যবহার করে, সেই একই প্রযুক্তি তিস্তা প্রকল্পে কিন্তু তারা করতে পারে।
এই তিস্তা প্রকল্পে আটকানোর জন্যই কিন্তু বর্তমানে দেখা যাবে যে বিজেপি থেকে অফার আসবে যে আমরা তিস্তা চুক্তি করি। এই চুক্তিতে কোনো কাজ যায় না। এই চুক্তিগুলো যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুক্তি না হয়, তাহলে এই সব চুক্তিতে হয় কি জানেন, তারা চুক্তি পালনই করে না। পদ্মাতে যে চুক্তি আমাদের ভারতের সাথে, এই আমাদের চাহিদা মাফিক একটা বছরের জন্য তারা পানি দেয়নি, তারা নিয়ম মানে না এই চুক্তির। এখন কিন্তু এই তিস্তা নিয়ে একটা মূলা ঝুলাবে, আবার নতুন মূলা আনবে। শেখ হাসিনা তো আমাদেরকে সমানে তিস্তার নদীর মূলা খাওয়াইছে, যে এই তিস্তা চুক্তি হবে, এই তিস্তা চুক্তি হবে, এরকম করে উনি 16 বছর পার করে দিছে। ভারত যা চাইছে তাই দিয়ে দিছে। এটাতে কিন্তু বের হয়ে আসতে হবে। এই ভারতের সাথে লামসাম মার্কার তিস্তা চুক্তির কোনো দরকার নাই, তার থেকে অনেক বেশি দরকার হচ্ছে তিস্তা প্রকল্প। এটা কিন্তু বিএনপির বোঝা উচিত। আর বিএনপির স্বয়ং তারেক জিয়া কিন্তু কথা দিছিল তিনি তিস্তা প্রকল্প করবেন। বিএনপির ওই সব অঞ্চলের প্রত্যেকটা নেতা কিন্তু ভোট চাওয়ার সময় কমিটমেন্ট করছিল উত্তরবঙ্গের মানুষের কাছে যে তিস্তা প্রকল্প করবে বিএনপি। অর্থাৎ এখান থেকে সরে আসার কোনো অপশন নেই। পররাষ্ট্রমন্ত্রীর অবশ্যই উচিত এই চীন সফরে তিস্তা প্রকল্পকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে দরকার হলে এই যে তারেক রহমানের তিস্তায় চীনে যাওয়ার কথা, সেখানে যাতে ফাইনালাইজ হয়ে যায়, স্বাক্ষর হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের একটা 3 থেকে 4 কোটি মানুষের একটা স্বপ্নের প্রজেক্ট। তারা আর পারতেছে না। এই তিস্তা অববাহিকায় যেসব মানুষ আছে, আপনারা যদি কখনো যান, এদের জীবন মান দেখলে আপনার করুণা হবে। আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যে রিক্সা তলায় কষ্ট করে যারা দৈনিক দিনমজুরে কাজ করে, অধিকাংশই তিস্তা অববাহিকার লোকরা, তাদের ঘর বাড়ি সব ভাড়া এসে এই উদ্বাস্তের মতন সারা দেশে ছড়ায় পড়ছে। এই তিস্তা থেকে কিন্তু আসলেই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসাবে বর্তমান বিএনপি সরকার দেখা উচিত। আওয়ামী লীগ তিস্তা প্রকল্প করবে না, এটা আওয়ামী লীগের কথাবার্তা বোঝা গেছে। এরা 15 বছর তিস্তার মূলা দেখায় আমাদেরকে গাধা বানাইছে। এখন বিএনপিও যদি গাধা বানানো শুরু করে, এটা কিন্তু লজ্জাজনক। আরেকটা বিষয় দেখবেন, বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম যে নিরাপত্তা, বিশেষ করে সেনাবাহিনী প্রধানও বলছে যে আমাদের যদি বেশি না 6টাও বা 10টাও যদি আমাদের আধুনিক বিমান থাকতো, তাহলে কিন্তু রোহিঙ্গাদেরকে আজকে আমাদেরকে গ্রহণ করতে হতো না। এই ইন্টারিম সরকার কিন্তু চীনের সাথে জেড-এন-সি এবং এয়ার ডিফেন্স হচ্ছে HQ-9B'র কিন্তু একটা MOU করে গেছে। এই বিষয়েও কিন্তু বিএনপির সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ পৃথিবী অস্থির হচ্ছে। যে কোনো মুহূর্তে দক্ষিণ এশিয়া অঞ্চলে কিন্তু আপনার যুদ্ধের অবস্থা তৈরি হতে, সেই ক্ষেত্রে কিন্তু মায়ানমার এবং ভারত আবার পুশ ইন শুরু করবে। তাই আবার পুশ ইন শুরু হওয়ার আগেই বাংলাদেশের অন্তপক্ষে এয়ার ডিফেন্স সিস্টেম এবং কিছু আধুনিক যুদ্ধবিমান অত্যাবশ্যক। ডেটারেন্স না থাকলে আমাদেরকে এরকম রোহিঙ্গার মতন সবাই সব কিছু গিলতে হবে। এই বিষয়টা বুঝতে হবে। আর চীনের বিনিয়োগ কিন্তু বিশাল বিনিয়োগ আছে বাংলাদেশে। এই জিনিসটাও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বা বিএনপির, বিশেষ করে তারেক রহমানের বোঝা উচিত যে বাংলাদেশে চীনের যে বিশাল বিনিয়োগ, এবং চীন তো আমাদেরকে সহায়তা করছে সবসময়। আমি বলি, এই যে পদ্মা ব্রিজ বলে ঋণ, ওটা বলে দেশের টাকায় তৈরি হয়েছে। পদ্মা ব্রিজের অর্ধেক টাকাই হচ্ছে চীনের ঋণে। পদ্মা ব্রিজের অর্ধেক টাকাই চীনের, মানে রেল প্রকল্পটা সম্পূর্ণ চীনের লোনে। কিন্তু চীন বাংলাদেশের কট্টুক সহায়তা করে বন্ধু হিসাবে, এটা সব সময় লুকানো হয়, এটা ঠিক না। বাংলাদেশ অনেক কিছুতেই চীনের উপর অনেক বেশি নির্ভরশীল, এমনকি ভারতের থেকে অনেক বেশি নির্ভরশীল। এই যে ইন্টারিম সরকার ছিল, ভারতের সাথে কোনো সম্পর্ক ছিল না, বাংলাদেশে কি মানুষ না খায় মরছে? কিন্তু যদি ভুল করে চীনের সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ 7 দিনও টিকে থাকতে পারবে না, কারণ ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। এইটা কিন্তু মাথায় রাখা উচিত। এছাড়াও ওই যে লালমনিরহাটে যে সামরিক বিমান ঘাঁটিটা আছে বাংলাদেশের, এই এশিয়ার সবচেয়ে বড় বৃহৎ ঘাঁটিটা এত বড় জায়গা ফেলায় রেখে গেছে। তো এইখানে কিন্তু চীন কিন্তু চায় হচ্ছে বাংলাদেশ এবং চীন জয়েন্ট ভেঞ্চারে একটা ঘাঁটি করতে। সেটা করলে অসুবিধা কী? ভারত কি তাদের ঘাঁটিগুলো বানানোর সময় বাংলাদেশকে জিজ্ঞাসা করে? তাহলে আর কতবার মাথা নিচু করে ভারতের সব আবদার শুনতে হবে? আর ভারত করে কি বাংলাদেশের উপকার? শুধু বাংলাদেশের জিনিসপত্র বিক্রি করে। এছাড়া বাংলাদেশের কী উপকারে আসে ভারত? আপনি লিস্ট নিয়ে নামেন যে চীন আমাদেরকে কট্টুক সহায়তা করছে, ভারত আমাদেরকে কট্টুক সহায়তা করছে। একদম লিস্ট ধরে বলতে পারবো গত 20 বছর ভারত কী নিছে আর কী দিছে, আর চীন কী নিছে আর কী দিছে। শুনেন, কূটনৈতিক সম্পর্ক কখনো লাইফ টাইম হইতে পারে না। আপনারা 1971-এ ভারতের যে বাংলাদেশকে সহায়তা, সেটার জন্য ভারতকে আপনি কৃতজ্ঞতা জানাবেন, আমিও কৃতজ্ঞতা জানাই। কিন্তু সেটাকে বিক্রি করে বছরের পর বছর, যুগের পর যুগ, সারা জীবন বাংলাদেশকে ভোগ করতে হবে, এই লাইসেন্স কিন্তু ভারতকে দেওয়া হয়নি। বাংলাদেশে কোনো নাগরিক দেয়নি, এমনকি কোনো মুক্তিযোদ্ধাও দেয়নি। ভারত এখন পর্যন্ত ওই মুক্তিযুদ্ধ বেঁচে খায় বাংলাদেশকে কোনো বিপদে বাংলাদেশের পাশে দাঁড়াইছে 20 বছরে, এরকম নজির নেই। বরঞ্চ শুধু বাংলাদেশকে একটা ডাম্পিং স্টেশন বানায় রাখছে তাদের পণ্যের। তাদের 5300 প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করে।
আর বাংলাদেশের কয়টা প্রোডাক্ট তাদের মার্কেটে বিক্রি করতে হয়? তাদের যে রিমোট অঞ্চলগুলো আছে সেই রিমোট অঞ্চলগুলো যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এইসব জায়গাতেও বাংলাদেশি পণ্য যাইতে তারা বাধা তৈরি করে। এই জন্য কিন্তু ওইসব অঞ্চলে কিন্তু তাদের বাংলাদেশি পণ্যের খুবই প্রয়োজন, সেইখানেও তারা বাধা তৈরি করে। তো সেগুলো সব ভারত তার পছন্দ মতন করবে, আর এদিক দিয়ে চীনের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে, এটা মেনে নেওয়া যায় না। বর্তমানে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি। আমেরিকা এবং চীন পাশাপাশি টক্কর দেয়, এবং চীনের সাথে ভালো সম্পর্ক না থাকলে বিএনপি সরকার 6 মাস টিকতে পারবে না। ভারতের সাথে সম্পর্ক খারাপ থাকলেও কোনো সমস্যা নেই, সাময়িক তারা ওই যে গুজব তৈরি করবে, হ্যান করবে, ত্যান করবে, কিন্তু বিশাল কোনো সমস্যা তৈরি করতে পারবে না। কিন্তু চীনের সাথে যদি সম্পর্ক বিএনপির খারাপ হয়, এই সরকার 6 মাস টিকবে না। এছাড়া রোহিঙ্গা সংকট দেখবেন, ওই অঞ্চলে রোহিঙ্গা যেই অঞ্চলে ছিল সেই অঞ্চলে কিন্তু ভারতের প্রজেক্টগুলো করা হচ্ছে। সেই জন্য কিন্তু যখনই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করে, তখন ভারত থেকে বিভিন্ন ন্যারেটিভ, মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুনিয়ার গুজব ছড়ানো হয়। এবং বাংলাদেশে তো অনেকগুলা, মানে এটা দুঃখজনক, বাংলাদেশের অনেক নাগরিক তাদের রাজনৈতিক দলের সুবিধার কারণে ভারতের প্রত্যেকটা নাগরিকের পারলে মানে পাছা চেটে দিবে। বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দল আছে যেই দল ভারতের যে কেউ যদি পা উপরে তুলে তার পাশা চেটে পরিষ্কার করে দেবে, এবং তারাও সমানে গুজব ছড়াবে যাতে রোহিঙ্গাদেরকে ফেরত না দিতে হয়। আপনারা দেখবেন বিএনপি যদি রোহিঙ্গা বিষয়ে নড়াচড়া শুরু করে, বাংলাদেশের একটা বিশাল অংশ এবং বাংলাদেশের একটা বিশেষ রাজনৈতিক দল এটা নিয়েও গুজব শুরু করবে। তারাও চায় না যে ভারতের প্রজেক্টের কোনো সমস্যা হোক, আদানি তাদানি এদের প্রজেক্টের সমস্যা হোক, এরা চায় না। এরা এতটাই নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিচ্ছে। তো অতএব এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর একটা সফল সফর আশা করি চীনের সাথে, এবং অবশ্যই তিস্তা প্রকল্প নিয়ে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে চাই। এবং একটা জিনিস মনে রাখেন, তিস্তা প্রকল্প যদি চীনকে না দেয়, চীন কিন্তু বাংলাদেশের পাশে থাকবে না। আর বর্তমান অর্থনৈতিক সংকটে চীন ছাড়া বাংলাদেশকে উদ্ধার করার কেউ নেই। বিএনপি যদি নিজের পিঠ বাঁচাইতে চায়, তাহলে তিস্তা প্রকল্পতে হাত দেওয়া উচিত। তিস্তা প্রকল্প অবশ্যই বাস্তবায়ন করা উচিত এবং খুব দ্রুত এটা কাজ শুরু করা উচিত।